শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার উইলি। আমাদের দৈনন্দিন জীবনের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে। প্রাসঙ্গিকের আজকের অতিথি আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম, আপনাকে স্বাগত আমাদের এই পর্বে। থ্যাংক ইউ। আচ্ছা, শুরুতেই আমরা একটু জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসেবে আপনি দাপ্তরিক বিষয়ের পাশাপাশি আরো অনেক বিষয়ে অ্যাক্টিভ থাকেন, কথা বলেন। এজন্য আসলে আপনার দাপ্তরিক বিষয়ের বাইরেও আমরা অনেক কিছু নিয়ে প্রশ্ন করব আপনাকে। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। শুরু করছি। গতকাল অন্তর্বর্তী সরকার 1 বছর পূর্ণ করলো। সরকারের কার্যক্রম নিয়ে যদি বলতে চান তাহলে আপনি আসলে কতটুকু সন্তুষ্ট? 10-এর মধ্যে কত দেবেন? আমি 10-এর মধ্যে 9 দিব। আমি মনে করি যে হিস্টোরিক রোল এই গভর্নমেন্টটা পালন করলো, এটা আমি বলবো যে অ্যামেজিং। তাদের যে পারফরমেন্স যদি দেখেন না, এখন অনেকে তো অনেক এক্সপেকটেশন তো অনেকের অনেক হাই, যে তারা ভেবেছেন যে এইটা হবে, তো সেই অনুযায়ী হয়তো বা তারা দেখছেন যে ম্যাচ করছে না তাদের এক্সপেকটেশনের সাথে। বাট আমরা যেই একটা আর্থকোয়েক শ্যাটার্ড একটা ইকোনমিকে আমরা ইনহেরিট করেছি, এমন একটা পলিটিক্যাল সিস্টেমকে যেটা ব্রোকেন ছিল, পুরো সোসাইটির মধ্যে এমন একটা অবস্থা ছিল যে এক ধরনের গৃহযুদ্ধ লাগার মতো একটা যুদ্ধ, যেটা স্যার বলেন যে যুদ্ধ অবস্থা, সেই জায়গায় নিয়ে আমরা একটা দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটি ফিরে এসছে। দেশে এখন স্ট্যাবল আমি বলবো। আপনি যদি অনেকে 1-2টা ক্রাইম দেখে ভাবেন যে এখনও তো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, কিন্তু আপনি যদি টোটাল ক্রাইমের সাথে গত বছর বা তার আগের বছরগুলো মিলান, তাহলে দেখবেন যে না, আমাদের ক্রাইম রেট অলমোস্ট আগের মতোই আছে। তারপরে আপনি ইকোনমি ফিরে এসছে, এক্সপোর্টের গ্রোথ হয়েছে, ব্যাংকিং সেক্টরটা ডিসিপ্লিন হয়েছে, রিজার্ভ বাড়ছে, এক্সচেঞ্জ রেট টাকা এবং ডলারের মধ্যে এক্সচেঞ্জ রেট স্টেবল হয়েছে, এবং টাকা আপনি অনেক বছর পরে টাকা আসলে অ্যাপ্রিসিয়েট করছে, মানে টাকার মান ডলারের চেয়ে বাড়ছে। এটা তো এটা শোজ যে আমাদের ইকোনমি রিটার্ন করেছে। তারপরে আপনি যদি ধরেন ফরেন পলিসিতে, আমরা নতুন ফরেন পলিসি এসছে, যে আমরা আগের একটা কান্ট্রির কাছে আমাদের ফরেন পলিসিটা ইজারা দিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গায় আমরা এখন আমাদের চীনও আমার বন্ধু, ইউএসও আমার বন্ধু, ইউরোপিয়ান ইউনিয়নও আমার বন্ধু, সার্কভুক্ত দেশও আমার বন্ধু, আসিয়ানভুক্ত দেশগুলোও আমার বন্ধু। সবার সাথে আমরা একটা রেসপেক্টের জায়গা থেকে একটা আলোচনা করছি এবং তাদের সাথে ফরেন পলিসি হচ্ছে। আপনি যদি কালচারাল রিভাইভাল দেখেন, পুরো একটা বছরে একটা নতুন কালচারাল রিভাইভাল হয়েছে, যেটা আমাদের সোসাইটিতে চিন্তাই করা যায়নি, মানে আগের যেটা অবস্থা। প্লাস যেটা হচ্ছে যে ফ্রিডম অফ স্পিচ, মানুষ কথা বলতে পারতো না আগে, কথা বললে সে গুম হয়ে যেত। কথা বললে শেখ মুজিবের এগেনস্টে আপনি একটা কথা বললেন, আপনার 7 বছর জেল অবধারিত হবেই। আপনার শেখ হাসিনার এগেনস্টে আপনি একটু ক্রিটিসাইজ করে বললেন, আপনি গুম হয়ে গেলেন, আপনি খুন হয়ে গেলেন। কত সাংবাদিক গুম হয়ে গেছে, ঠিক না? তো সেই জায়গায় এখন সবাই কথা বলছে। আপনি দেখেছেন যে না, কেউ একজন এই গভর্নমেন্টের এগেনস্টে কথা বলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? আমরা ওয়েলকাম করি। প্রফেসর ইউনূস এডিটরকে ডেকে বলেছেন যে আপনারা ক্রিটিসাইজ করেন, না আপনি ক্রিটিসাইজ না করলে আমরা জানবো কিভাবে? আমরা চাই না যে কথাগুলো বন্ধ হোক, কারণ আমার উইকনেসটা হয়তো আমার চোখে পড়ে না, আপনি আমাকে ধরিয়ে দেন সেগুলো। তো কথার যে ঝুড়িমালা, সেটা এখন সবাই, বাংলাদেশ তো টকেটিভ নেশন, তো সেই জায়গায় আমি বলবো যে আমরা ফ্রিডম অফ স্পিচটা ফিরিয়ে এনেছি, ইনস্টিটিউশনালাইজ হয়েছে। তো আমি বলবো যে মানে সোফার যদি দেখেন, এইটা একটা ম্যাসিভ একটা কামব্যাক। এবং আমাদের যেটা কি 3টা কাজ, একটা হচ্ছে ট্রায়াল, আর একটা হচ্ছে রিফর্ম, আর একটা হলো ইলেকশন। ট্রায়ালের কাজ শুরু হয়েছে, 4টা ট্রায়াল অলরেডি শুরু হয়েছে, 27টায় ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টায় আপনার চার্জশিট দেওয়া হয়েছে। এবং ট্রায়াল আপনি জানেন, কোনো দেশেই, পুরো পৃথিবীতে কোনো দেশের ট্রায়াল এত ইজি তাড়াতাড়ি হয় না। এটা মানে আপনি নিয়ম কানুনের মধ্যে দিয়ে গেলে আপনার অনেক সময় বছরের পর বছর লাগে, সেখানে আমরা 1 বছরের মধ্যেই শুরু করেছি। আর হচ্ছে রিফর্মের জায়গা যদি দেখেন, অনেকগুলো বিষয় প্রত্যেকটা মিনিস্ট্রিতে তো স্ব রিফর্ম তো হয়েছেই, সাথে যেটা কনস্টিটিউশন, যেটা পলিটিক্যাল একটা মানে বন্দোবস্তর যেটা রিফর্ম, যেই পলিটিক্যাল রিফর্ম করলে আপনি আগামী 20-30 বছর ধরে আমাদের কোনো ইলেকশন নিয়ে চিন্তা থাকবে না, আমাদের কনস্টিটিউশন নিয়ে চিন্তা থাকবে না, সেই রিফর্মের কাজগুলো হচ্ছে। জুলাই সনদ তৈরি হওয়ার পর্যায়ে আছে এবং আমরা আশা করছি এটা তৈরি হবে। শেষে যেটা আছে যে
ইলেকশন। মানুষ চাচ্ছেন যে আমরা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে আমরা হ্যান্ড ওভার করি। তো সেই অনুযায়ী প্রফেসর ইউনূস অলরেডি ডিক্লেয়ার করেছেন যে ইলেকশনটা শুরু হবে হচ্ছে ফেব্রুয়ারিতে, এবং সেই অনুযায়ী উনি ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছেন তারা যেন সেই ব্যাপারে স্টেপসগুলো নেয়। তো সবগুলোই আমি বলবো যে মানে উই আর প্রিটি মাচ দেয়ার। কিন্তু ব্যর্থতাও নিশ্চয়ই আছে, ব্যর্থতার জায়গাগুলো জানতে চাই। ব্যর্থতার জায়গা আমি বলবো যে অনেকে যেই ধরনের আশা করছেন, হ্যাঁ, সেই আশাটা হয়তো আমরা ডেলিভার করতে পারি নাই। আপনি আমাকে ভাবছেন যে আমি মানে ওই এমন নদী দিয়ে দুধ বয়ে যাবে বা দুধের নহর বয়ে যাবে, সেই অবস্থা তো আমরা করতে পারি নাই। আপনি যেটা চাচ্ছেন মানে আপনার যেটা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা আমরা মিট করতে পারি নাই হয়তোবা। অনেকে অনেক সোসাইটিতে তো অনেক ধরনের গ্রুপ থাকেন। একটা গ্রুপ ভাবেন যে গভর্নমেন্টের আমি এই যে জিনিসটাকে সাকসেস দেখছি, আপনি হয়তোবা দেখতেছেন এটা ফেইলুর, ঠিক না? এখন উনি ওইভাবে জাজ করতেছেন। আপনি আসলে আমি আমার ব্যাখ্যাটা আমি বলছি যে এইটা, বাট আমরা মনে করি যে সো ফার উই হ্যাভ ডান ওয়েল। আপনি পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বললেন, তো আমরা আসলে দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে মব ভায়োলেন্স অনেক বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে কি আপনি কোনো ব্যর্থতা দেখেন কিনা? না, মব ভায়োলেন্স কি বাংলাদেশের সোসাইটিতে ছিল না? আপনি বাংলাদেশে এমন সব মব ভায়োলেন্স হয়েছে যেটা আপনি চিন্তাও করতে মানে এই হিস্ট্রি আমরা যদি পড়ি আমরা অবাক হয়ে যাই। আমাদের হিস্ট্রিতে এগুলো আছে, এত এত মব ভায়োলেন্স। যে আপনি লাস্ট যেটা ধরেন এই যে ইয়েতে যে ভায়োলেন্সটা হয়েছে, যে লগি বৈঠা নিয়ে শেখ হাসিনা ডাক দিলেন, হাজার হাজার লোক এসে একটা গ্রুপকে পিটিয়ে মেরে ফেললো। কেউ বলছে 12 জন মারা গেছে, কেউ ন্যূনতম আমরা যে ফিগার পাই 6 জন। এদেরকে পিটিয়ে আমার সামনে 2 জনকে মেরেছে। আমি তখন সাংবাদিক, আমি দেখেছি। তো আমরা তো একটা দেশের যখন ক্যাওটিক সিচুয়েশন থাকে ওই থেকে উত্তরণের সময় অনেকে এটা সুযোগ নিতে চান, কিন্তু আমরা এই বিষয়ে পুরো জিরো টলারেন্স। যারা যারা মব ভায়োলেন্স করার চেষ্টা করেছেন আমরা সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে নিয়েছি। অনেককে অ্যারেস্ট করা হয়েছে, অনেকে মেয়েদেরকে কুটু কথা বলেছেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে। আমরা এইগুলো ব্যাপারে আমরা বলবো যে আমরা আমাদের ফার্ম ডিসিশন ছিল এবং এটা আমরা কাজ করেছি। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের মোরাল লিডারশিপ, নৈতিক যে লিডারশিপ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। উনি মোরাল লিডারশিপ দেওয়াতে পুরো সোসাইটিতে একটা স্ট্যাবিলিটি ফিরে আসছে, বিকজ পিপল ট্রাস্ট হিম। সব ধরনের ওনার যারা শত্রু তারাও কিন্তু ওনাকে ট্রাস্ট করছেন। তো ফলে হয়েছে কি সোসাইটিতে একটা স্ট্যাবিলিটি ফিরে এসছে এবং এটা খুব ক্রুশিয়াল ছিল। আপনি যেহেতু বললেন যে আপনি সাংবাদিকতা করতেন, অনেক কিছু আপনি দেখেছেন। শুক্রবারে গাজীপুরের ঘটনাও নিশ্চয়ই দেখেছেন যে একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো। এটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা তো খুবই আনফরচুনেট একটা ঘটনা, আমরা এটা কন্ডেম করি। খুবই একটা সাংবাদিক সে তার সংবাদ সংগ্রহ করবেন উইদাউট ফেয়ার, একটা এমন একটা অ্যাটমসফিয়ারে তার জন্য কোনো ধরনের কোনো থ্রেট বা ইন্টিমিডেশন না থাকে, সেই জায়গায় একজন সাংবাদিকের খুন হওয়া এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনি দেখেছেন যে আমরা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছি, 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এটা আমরা মেসেজ দিচ্ছি যে কোনো ধরনের এরকম কিছু হলে কেউ পার পাবে না। সেই একই ঘটনা কিন্তু আপনি ধরেন মিটফোর্ডের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা যারা যারা ইনভলভ ছিল অলমোস্ট সবাইকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমরা এগুলোর ক্ষেত্রে আমরা খুব ভালো হতো যাতে বাংলাদেশে এই ধরনের কোনো ভায়োলেন্স একটাও না হতে। এই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে অনেকেই বলতে চাচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, আপনি কি? না, আমি মনে করি আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির সামর্থ্য নিয়ে যদি আপনার প্রশ্ন উঠতো তাহলে আপনি বলতেন যে ওকে মানে আপনি যদি গত বছরের তুলনায় এই বছরের আপনি নাম্বার অফ মার্ডার দেখেন বা রেপ দেখেন বা বা গত 5 বছর, আমরা কিছুদিন আগে 5.5-6 বছরের আমরা একটা দিয়ে দিয়েছি স্ট্যাটিস্টিক, তাতে কিন্তু খুব ম্যাসিভ ইনক্রিজ হচ্ছে, থিংস আর আউট অফ কন্ট্রোল এমন কিছু না। এখন আমরা বলবো যে পুলিশ যেটা সিচুয়েশন দাঁড়িয়েছিল অগাস্ট 5-এর পরে, যে পুলিশ অনেকদিন ডিউটিতেই আসেনি, পুলিশের কনফিডেন্সটা লো ছিল, বিকজ পুলিশকে শেখ হাসিনা ইউজ করেছিলেন তার প্রাইভেট মার্সিনারি হিসাবে, তার প্রাইভেট খুনি বাহিনী হিসেবে। তো সেই জায়গা থেকে পুলিশকে আমরা তার নিউট্রাল জায়গায় আনতে পেরেছি এবং তাদের কনফিডেন্স এখন আমরা বলবো যথেষ্ট হাই, তারা ভালোই ডিউটি করছেন। কিছু কিছু ক্ষেত্রে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা নিয়ে প্রশ্ন আছে, তারপরও সরকার বলছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারবে, আপনারাও বলছেন এবং অনেক মিটিং করছেন আপনারা, এটি আসলে কতটুকু করা সম্ভব হবে?
আমার মনে হয় যে এটা খুবই ভালোভাবে এবং শুধুমাত্র পিসফুল না, এটা আমি বলবো উৎসবের মতো করে হবে। দেখেন, ইলেকশনটা কিন্তু সোসাইটি করে। গভর্নমেন্টের জব কি? গভর্নমেন্টের জব হলো যে সে যে মাঠ প্রশাসন দিয়ে যে ইলেকশনটা করাচ্ছে সেটাকে নিউট্রাল রাখা, সেটাকে কোনো ধরনের কোনো যাতে রিগিং কেউ করতে না পারে, কোনো ধরনের কোনো যেন এই পিসফুল অ্যাটমসফিয়ারকে বিঘ্ন না করতে পারে, সেটাকে এনশিওর করা। সেই জায়গাটায় আমরা আমাদের 200% আমরা দিচ্ছি। আমরা দেখি নতুন রাজনৈতিক দল এনসিপি তারা সহ কোনো দলই আসলে সরকারের উপর সন্তুষ্টি প্রকাশ করে না। বিএনপি যেমন বলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। সবশেষ আসলে 3 দফা রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বসেছিলেন এবং সেখানেও কিন্তু দলগুলো বেরিয়ে এসে বলছে সরকারের আসলে অবস্থান দুর্বল এবং তারা বেশ সমালোচনা করেছেন এবং তারা বারবার বলেন অবিলম্বে নির্বাচন দিয়ে সরকারের সরে যাওয়া উচিত। এই বিষয়টিকে কিভাবে দেখেন? আমি তো মনে করি যে সবারই যখন আমাদের সাথে যখন 1-to-1 মিটিং হয় তখন তো সবাই দেখে আমাদের উপরে, আমাদের কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেন, বলেন যে ইউ আর ডুইং গ্রেট জব। আর আমরা তো এমন কিছু কাজ করি নাই যে কাজটাকে কেউ বলবে যে এটা আমরা এই পার্টিকে সাপোর্ট করছি, ওই পার্টির বিরুদ্ধেই যাচ্ছে। আমরা এমন কোনো কাজ করি নাই। আমরা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার জন্য আমরা যথেষ্ট সজাগ আছি, যথেষ্ট সচেতন আছি এবং এটা হবে। সরকারের মধ্যে দেখা যায় যে ছাত্র উপদেষ্টা 2 জন আছেন এবং শোনা যায় তারা ইলেকশন করবেন সামনে। তো সেক্ষেত্রে কি লেভেল প্লেইং ফিল্ডটা কি থাকবে? ওনারা কি এমন কোনো কাজ করেছেন যেটা আমাদের গভর্নমেন্টের নিউট্রালিটিকে প্রশ্নবিদ্ধ করেছে? এমন কোনো কাজ করেছেন? আপনি আমাকে দেখান। এখন ওনারা এই আন্দোলনে ছিলেন, আমরা যাদেরকে যারা আন্দোলনে ছিলেন ওনাদের আমরা 3 জন এসেছিলেন এই গভর্নমেন্টের সাথে, হুইচ ইজ গুড। আমরা ইয়াং ছেলেমেয়েরা কি ভাবতেছে সেটাও তো আমাদের এই গভর্নমেন্টের চিন্তাটা আসা উচিত। কেননা এই পুরো আন্দোলনটা, এই পুরো গণঅভ্যুত্থানের লিড কারা দিয়েছে? ইয়াং ছেলেমেয়েরা দিয়েছে, ঠিক না? তাদের রিপ্রেজেন্টেটিভটা যদি গভর্নমেন্টে থাকে খারাপ তো কিছু না, কিন্তু আপনারা কি দেখবেন যে আমরা আসলে ওরা থাকা অবস্থায় আমরা নিউট্রালি আছি কিনা, আমরা আমাদের নিউট্রালিটি বজায় রাখতে পারতেছি কিনা। আমি মনে করি আমরা যথেষ্ট নিউট্রাল ছিলাম, এখনো আছি এবং সামনেও থাকবো। রাষ্ট্রের কাঠামোতে নতুন বন্দোবস্তের প্রত্যাশা নিয়ে দলটি গঠন হয়েছিল, সেই প্রত্যাশাটা কি পূরণ হওয়া সম্ভব? বিশেষ করে এখন এনসিপি নিয়ে যে ধারণা বা অনেকেই তাদেরকে কিংস পার্টি বলে, আপনার কি মত? আমরা মনে করি না যে আমাদের কোনো কিংস পার্টি আছে। একই কথা কিন্তু এনসিপি বা জামাত এরাও বা অন্যান্য ছোট পার্টি করে যে আপনার প্রো বিএনপি হয়ে গেছেন, আবার কেউ কেউ বলতে চায় আমরা প্রো জামাত হয়ে গেছি, আবার কেউ কেউ বলে এনসিপি কিংস পার্টি। আসলে যেভাবে যেই প্রিজম দিয়ে যেটা দেখছে, আমরা নিউট্রাল আছি। আমরা আর এনসিপি নিজেরা কি করছে সেটা তাদের বিষয়, আমাদের এটা হেডেক না। আমরা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট যথেষ্ট নিউট্রাল আছে এবং সোফার এটা নিয়ে সত্যিকার অর্থে আমরা কোনো মেজর কোশ্চেনের সম্মুখীন হই নাই। যেহেতু নির্বাচনের একটা দিন তারিখ আমরা মোটামুটি জানতে পেরেছি, ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, তো সরকার আসলে ইলেকশন নিয়ে কি আর কি প্ল্যান করছে এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য? সরকারের তো প্রথম কাজটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড রাখা, এমন একটা কাজ করা যাতে সবাই নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের সাথে ভোট দিতে পারে। এটার জন্য করার জন্য মূল কাজটা হচ্ছে যে সিকিউরিটি এনশিওর করা, সেটা আমরা করছি। এটার জন্য খুব একটা বড় কাজ হচ্ছে যে কোন কোন কেন্দ্রগুলো ভালনারেবল, ওইখানে কোনো ধরনের ভায়োলেন্স হতে পারে, আশঙ্কা কোথায় কোথায় আছে সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলো আমরা করছি। তারপরে হচ্ছে যে আপনার সমস্ত রিসোর্সকে মোবিলাইজ করা। একটা ইলেকশন তো অনেক বড় কাজ, এটা রিসোর্সকে মোবিলাইজ করে আপনার সিকিউরিটি যত ধরনের ফোর্স আছে তাদেরকে আপনি কতটা মোবিলাইজ করলেন, তাদেরকে ট্রেনিং দেওয়া, তারাও তো জানতে হবে। প্লাস হচ্ছে যে যারা ভোট দিবেন এদের মধ্যে অনেকে 15 বছর ভোটের কেন্দ্রে যান নাই, অনেকে ফার্স্ট টাইম ভোটার, তারা যাতে খুব সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারেন তাদের জন্য কি আমরা ট্রেনিংয়ের বা কি ব্যবস্থা করা যায় সেইগুলো করা, এই সবগুলো কাজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশাসনকে সময় মতো সব সময় নিউট্রাল রাখা, তারা যেন কারো প্রতি বায়াস না হয়ে যান। এই জায়গাতে আমার একটা প্রশ্ন আছে, আমরা বর্তমান যে সেটআপ দেখি প্রশাসনের, সেটি তো আসলে খুব বেশি পরিবর্তন করা সম্ভব হয়নি। সেটা আসলে গত 15 বছরে আমরা দেখেছি 3 নির্বাচনে যারা ছিলেন বা রাতারাতি আসলে পরিবর্তন সম্ভব না। এই সেটআপ রেখে কি একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমরা যারা আগের নির্বাচনে যারা টেইন্টেড ছিলেন, যাদের রোল ছিল, আমরা তাদেরকে কিন্তু সরিয়ে ফেলছি।
দিয়ে এমন একটা প্রশাসন থাকবে নির্বাচনের সময়, তারা যথেষ্ট নিউট্রাল থাকবে, এখানে কোনো সন্দেহ নেই। আপনারা যদি দেখেন যে এমন কেউ আছে যে আগের ইলেকশনগুলো ছিল, আমাদেরকে পয়েন্ট আউট করবেন, আমরা অবশ্যই অ্যাকশনে যাব। আসবো অন্য একটি প্রসঙ্গে, জুলাই ঘোষণাপত্র যেটি আসলে আপনারা তৈরি করেছেন, অনেকদিন আসলে সময় লেগেছে। এটা আসলে শুরু থেকেই দাবি ছিল একটি ঘোষণাপত্র দেওয়ার। গত ডিসেম্বর থেকে দাবিটি আসলে জোরালো হয় এবং পরে আমরা দেখলাম যে 1 বছর পূর্তি উপলক্ষে ঘোষণাপত্র ঘোষণা করা হলো, খসড়া। তো এটি নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বিপরীত প্রতিক্রিয়া দেখা গেল। খসড়া তো আগেই দেওয়া ছিল, তাহলে এই প্রতিক্রিয়ার কারণ কি? আমি জানি না, আমরা যেটা জানি যে সবাই একসেপ্ট করেছেন, এইটুকু আমরা জানি, সবাই খুব ভালোভাবে একসেপ্ট করেছেন এটা। এনসিপির অনেক নেতা সমালোচনা নাহিদ তো ওইখানে ছিলেন যখন এনসিপির তো মেন লিডার উনি তো ওইখানে ছিলেন, অন্যান্য লিডারও সে সময় আশেপাশেই ছিলেন। তো আমি মনে করি যে এটা নিয়ে তেমন, আপনি কি এরপরে দেখেছেন যে কেউ কোনো স্টেটমেন্ট দিতে? সবাই এটা একসেপ্ট করেছেন। একটু জানতে চাই, 5 আগস্টে এনসিপির 5 নেতা আসলে কক্সবাজার ভ্রমণে ছিলেন, এটি নিয়ে খুব সমালোচনা হয়েছে, এটি আপনি দেখেছেন কিনা? এটা ওনাদের পার্টির বিষয়, এগুলো বিষয় আমাদের মানে আমরা এখানে কমেন্ট করার কিছু নাই আমাদের। এটা পার্টির বিষয়, পার্টির কর্তা ব্যক্তিরাই বুঝবেন। সরকার তো আসলে সংস্কারের একটা পদক্ষেপ নিয়েছিল এবং সনদের আমরা দেখেছি, সনদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে এবং সনদটি হওয়ার পথে আছে। এটি নিয়ে সরকার ভাবছে, কি ভাবছেন? না, এটা খুবই, সরকার মনে করছে যে এই সনদটা হওয়া জরুরি। বিকজ আপনি জানেন গত 50 বছর বা 54 বছরে আমরা যে কনস্টিটিউশনের আন্ডারে যেই ধরনের পলিটিক্যাল সেটেলমেন্ট দিয়েছি, সেটা কাজ করছে না। দেখা যাচ্ছে যে আমাদের কনস্টিটিউশনকে ম্যানিপুলেট করে অনেক লিডার বড় রকমের মনস্টার, দৈত্য দানব হয়ে যাচ্ছেন। তো আমরা এমন একটা কনস্টিটিউশন করতে চাই, এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই, সবাই চাচ্ছে যে যেখানে সত্যিকার অর্থে একটা পারফেক্ট চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, যাতে আর একটা শেখ হাসিনার মতো দৈত্য দানব তৈরি না হয়, বা এই সিস্টেমটাকে কেউ যেন ম্যানিপুলেট না করে, এবং এইখানে এমন কোনো জিনিস তৈরি না হয় যেটা দেখা গেল যে গভর্নমেন্ট এমন ভয়ানক রকমের অতিরিক্ত পাওয়ার করে জনগণের সিভিল লিবার্টিস, আমার যে হিউম্যান রাইটস আছে, সেটাকে খর্ব করছে। খুবই সুন্দর আলোচনা হচ্ছে। প্রথম দফায় কমিশনগুলো করা হয়েছে, কমিশনগুলো রিপোর্ট দিয়েছেন, কমিশনের রিপোর্ট নিয়ে আবার কনসেনসাস কমিশন হয়েছে। কনসেনসাস কমিশন প্রথম ধাপে বিশাল অনেক বড় জায়গায় তারা ঐক্যমতে এসছেন। আসার পরে যেগুলো কি বিষয় ছিল যেখানে আরও ডিবেট হওয়ার কথা, সেটার জন্য সেকেন্ড ধাপে ডিবেট হয়েছে। এবং ওই সেকেন্ড ধাপে আমি আপনাকে দেখেছি, আপনি প্রায় প্রতিদিনই ওইখানে ছিলেন। তো ওইখানে দেখেন আপনি 22 দিন, একটা না 2 মাস ধরে 22 দিনের মিটিং হয়েছে। সেইখানে এক একটার পর একটা ড্রাফট এসছে, সেটা নিয়ে ডিসকাশন করেছে এবং 19টা কি বিষয়ে ঐক্যমত হয়েছে, 2-1টা জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। তারপরে বাকি যে 3-4টা বা 5-6টা বিষয় এখনো আছে, আমি মনে করি আমাদের পলিটিক্যাল লিডাররা যেই ধরনের ম্যাচুরিটি শো করেছেন, যে হারে যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যেই ডিবেটগুলো করেছেন, এটা যদি ওনারা কন্টিনিউ করেন, এটাও হয়ে যাবে। এবং ইনশাল্লাহ দেখবেন যে উই উইল হ্যাভ এ ফ্যান্টাস্টিক সনদ, এবং এটার উপরে আমাদের আবার পলিটিক্যাল সেটেলমেন্ট, ধরেন আরও 50, 60, 100, 200 বছর ধরে আমরা একটা ভালো বলবো যে পলিটিক্যাল সিস্টেম পাবো। সবাই চাচ্ছে যে আমরা যে এই সমস্যাগুলো আগে ফেস করেছি, সেইগুলোর থেকে ওভারকাম করতে। আমার মনে হয় এটা এমন কোনো বিষয় না। আমাদের মেজর যেমন ডিক্লারেশন নিয়ে অনেক কথা বলেছেন, দেন ডিক্লারেশনটা হয়ে গেছে। তারপরে ধরেন আমাদেরকে অনেকে বলেছেন যে এটা এমনই দুর্বল সরকার, ইউএস এর সাথে এসে কি যেন ইউএস ট্যারিফ এগ্রিমেন্ট করতে পারবে না। আপনি দেখেন ট্যারিফের কোনো, ওরা আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দিবে, সেটার থেকে আমাদের ইকোনমির জন্য একটা ভয়ানক মেসেজ যাবে। দেখেন আমরা কিন্তু ওরা আমাদেরকে 20% দিয়েছে, এবং এর ফলে কি আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজগুলো ইনট্যাক্ট আছে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের উপর ট্রাস্ট রাখেন, আমরা এগুলোও ডেলিভার করছি, এটাও খুব ভালোভাবেই ডেলিভার হবে। সনদের একটা বিষয় অনেক ঐকমত্য হলেও সনদটা আসলে বাস্তবায়ন হবে কিভাবে? এবং আপনি বলছিলেন যে সংবিধানে একটা পরিবর্তন দরকার। এখন কি সংবিধান পুরোটা বাতিল করে পরিবর্তনের কথা আপনারা ভাবছেন, না কিভাবে আসলে বাস্তবায়নটার কথা ভাবছেন? এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোই এটা নিয়ে ডিসাইড করবে। পলিটিক্যাল পার্টি কনসেনসাস কমিশনের সাথে বসে তারা এটা ডিসাইড করবে। এই ক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্টের ইনভলভমেন্ট হয়, এটা পলিটিক্যাল পার্টি মানে এর ত্রিপক্ষীয় আলোচনা করে এটা ডিসাইড হবে। আমার মনে হয় এটা বড় কিছু না। আর্টিকেল 70-র কারণে আমাদের ডেমোক্রেসি, গণতন্ত্র কত দুর্বল ছিল।
আপনি যেই গভর্নমেন্টের সেই গভর্নমেন্টের বাইরে আপনি কোনো ভোটাভুটিতেই জয়েন করতে পারবেন না। আপনার কোনো মানে তাহলে কি আপনি পার্টির একটা দাসত্ব নিলেন, একটা পার্টি এমন একটা গভর্নমেন্ট এমন একটা পলিসি নিল, আপনি এগ্রি করতে পারতেছেন না, অথচ এটা আপনি বলতে পারবেন না, না আপনার পার্টির ডিসিশন মাথা পেতে নিতে হবে। সেই আর্টিকেল 70টা কিন্তু ওনারা এগ্রি করেছেন যে এটা চেঞ্জ করবেন। দুই একটা বিষয়, হ্যাঁ, যে অনাস্থা ভোটের বিষয় বা ইয়েটা বাট অন্যান্য সমস্ত বিষয়ে পার্টি সবাইকে বলা হয়েছে যে আর্টিকেল 70 এটার রেস্ট্রিকশনটা থাকবে না, সবাই ইয়ে করবে। তো এই বিষয়ে আমি কিন্তু নিজে পার্সোনালি মনে করি নাই যে এই বিষয়ে সত্যিকার অর্থে পার্টিগুলোর মধ্যে থেকে এই ধরনের ওপেননেস শো করা হবে বা এই এগ্রিমেন্টটা তৈরি হবে। হচ্ছে তো, আপনি ওয়েট করেন, হবে। বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজ ছিল হাসিনার মতো একটা দৈত্যকে সরানো, সেটাই যখন শেষ হয়েছে এটা তুচ্ছ কাজ, এগুলো হবে। আর সবার তো ফোকাস এখন ইলেকশনের দিকে। ইলেকশনকে সামনে রেখে আমার মনে হয় এই আলাপগুলোও তারা তাড়াতাড়ি শেষ করতে চাবেন, যে না আমার যেহেতু ইলেকশনে পার্টিসিপেট করতে হবে, আমি কাজগুলো শেষ করে ফেলি। আমার মনে হয় এটা খুব দ্রুতই কাজটা শেষ হয়ে যাবে। যেহেতু ইলেকশনের কথা বলছেন, তাহলে একটু জানতে চাই, ইলেকশনের আগে আসলে কিছু সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা? কারণ নির্বাচন এটা ওনারাই ঠিক করবেন যে কোনটা বাস্তবায়ন করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোই, যে কিছু কিছু জিনিস আগে বিকজ সেটা হয়তো ইলেকশনের সাথে জড়িত, সেটা আগে হয়তো বা ওই অর্ডিন্যান্স করে জারি করে প্রমালগেশন করতে হবে। তো এটা এমন কিছু না, এটা বললাম না, যদি মেন ইস্যুতে যদি ঐক্যমত্য হয়, ইমপ্লিমেন্টেশন কিভাবে করবেন এটা তুচ্ছ বিষয়, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। জুলাই গণহত্যার যে বিচারের অগ্রগতি নিয়ে আপনি কথা বলছিলেন, এটির বিষয়ে আসলে জানতে চাই যে আসলে কতটুকু পর্যন্ত করে আপনারা যেতে পারবেন বলে মনে করেন? দেখেন, জুলাইয়ের গণহত্যার বিষয়ে এই গভর্নমেন্ট কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে এটার বিচারের বিষয়ে। প্রথম কথা হচ্ছে যে আসলে কতজন মারা গেছেন, তাদের এই কিভাবে মারা গেছেন, কারা রেসপন্সিবল ছিল, এটা খুব নিউট্রালি এটা ইনভেস্টিগেট করা। সেটার জন্য প্রফেসর ইউনুস একটা যুগান্তকারী ডিসিশন নিলেন যে এটা কারা ইনভেস্টিগেট করবে। ইউএন এর হিউম্যান রাইটস অফিসকে উনি ডাকলেন যে তোমরা এসে ইনভেস্টিগেট করো। তারা এসে যে ইনভেস্টিগেট করলো, করে তারা কয়েক মাস আগে তারা রিপোর্ট দিল, কি এপ্রিল না মার্চে তারা রিপোর্ট দিল। হ্যাঁ, রিপোর্টে তারা বলল যে 1400 জন মারা গেছে, এবং তারা বলল যে এটা পটেনশিয়ালি যে একটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে। মানে এটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ক্রাইম। মানে আপনি সভ্যতাকেই আপনি খুন করতে চেয়েছেন, মানবতাকে খুন করতে চেয়েছেন। এটা একটা খুব বড় একটা ক্রাইম। হ্যাঁ, দুইটা ক্রাইমকে, একটা হচ্ছে যে এই জেনোসাইড আর এটা। তো এই জায়গায় দেখেন, ওরা এটা বলার পরে আমরা কিন্তু ইন দ্য মিন টাইম আমরা যেটা করেছি, আইসিটিকে রিকনস্টিটিউট করেছি, আমরা বিচারের কাজ এগিয়ে নিয়েছি। ওইটা দিয়ে এস্টাবলিশ হলো কি ধরনের ক্রাইম হয়েছে। এরপর আমাদের কাজ ছিল যে বিচার কাজটা শুরু করে দেওয়া, এবং ওইটা আমরা করেছি। অলরেডি ইনভেস্টিগেশন হয়েছে, কেসগুলো হয়েছে, 4টা বিচার শুরু হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বড় যে উনি, আপনি শুনেছেন বিবিসিতে, আল জাজিরাতে স্পষ্ট শোনা যাচ্ছে উনি খুনের আদেশ দিচ্ছেন। হ্যাঁ, কত বড় ভয়ানক একটা ঘটনা। উনি একটা বিইং এ প্রাইম মিনিস্টার, উনি এই বাচ্চা ছেলে মেয়েদেরকে খুনের আদেশ দিচ্ছেন। তো ফলে তার এগেনস্টে যে এভিডেন্স, সমস্ত কিছু এভিডেন্স নিয়ে তার এগেনস্টে কিন্তু বিচারটা শুরু হয়ে গেছে। তো ফলে ওই সময় যতগুলো খুন হয়েছে প্রত্যেকটার বিচার হবে। ওইটার সময় না, যদি এই গত 15 বছরে যে ধরনের শাপলার হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা সাঈদীর ভার্ডিকের সময় ম্যাসিভ একটা হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটার বিচার হবে। আপনাকে আমি বলি, এবং যারা খুন হয়েছেন, গুম হয়ে গেছে, আমাদের কমপ্লেন্টই জমা পড়েছে 1850-এর মতো। আর আমরা ধারণা করছি, মানে ইনভেস্টিগেটররা বলছেন যে সব মিলে 3500-4 হাজার ছেলে মেয়ে গুম হয়েছিল। তো এগুলোর ক্ষেত্রেও বিচার হবে। আমরা সবাইকে বলবো ধৈর্য ধরেন। এই বিচার কাজটা পৃথিবীর কোনো দেশে সহজে তাড়াতাড়ি হয় না, এবং তাড়াতাড়ি করতে গেলে ভুল হয়, এবং তখন হয় কি পুরো বিচার কাজটাই প্রশ্নবিদ্ধ হয়। জুলাই ইন্ডিমনিটি সম্পর্কে একটু জানতে চাই, আপনি বলছিলেন। জুলাই ইন্ডিমনিটি হচ্ছে যে, যেমন ধরেন যারা আন্দোলনে ছিল, হ্যাঁ, যেমন ধরেন যারা আন্দোলনে ছিল, এখন তাদের এগেনস্টে যদি আপনি কেউ এসে অনেক ধরনের প্রশ্ন তুলেন, সেটা তো হয় না, তারা তো আন্দোলনে ছিলেন। হ্যাঁ, তো এই জন্য তাদের আন্দোলনটাকে স্বীকার করে নেওয়া যে ওনারা আন্দোলনে ছিলেন, এই আন্দোলনে একটা রাইট কজে হয়েছে, এটা একটা ন্যায়ের
পক্ষের একটা আন্দোলন হয়েছে, এই ন্যায়ের পক্ষে আন্দোলনে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। ইউএন এর যে রিপোর্ট সেখানে 1400 সংখ্যা থাকলেও কিন্তু জুলাই ঘোষণাপত্রে প্রায় 1000 বলা হয়েছে। এখানে এটার কারণটা হচ্ছে যে এটা আমরা বলছি না যে এটাই ফাইনাল, এটা 1000-এর এই জন্য বলা হয়েছে সোফার আমরা যেগুলো নাম পাচ্ছি, অনেকে দেখেন নাম পাওয়া যায় না, সেই জন্য একটা ডকুমেন্ট তো তৈরি হয় হচ্ছে যে আপনার বেসড অন আপনি যত কালেক্টেড এভিডেন্স, যতগুলো এভিডেন্স আমরা পাচ্ছি সেই, তারপরে যদি নাম পাওয়া যায় বেড়ে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এটা নিয়ে অন্য রকম করা যাবে। বাট আমরা যেগুলো নাম পেয়েছি সে অনুযায়ী গেজেটেড হয়েছে, আপনি দেখেছেন 860 না 834 জনের একটা গেজেটেড হয়েছে, এবং সামনে আরো যতজন নাম পাবো আমরা এই যে এখন দেখেন অনেকের ডিএনএ টেস্ট হচ্ছে, অনেকে আনমার্ক গ্রেভের মধ্যে যেগুলো কবর চিহ্ন দেওয়া নাই, কবর আছে যেখানে কারো চিহ্নিত কোনো মার্ক নাই, তাদেরকে নিয়ে এক্সিউম করে তাদের স্যাম্পল নিয়ে তাদের আইডেন্টিটি জানার চেষ্টা করা হচ্ছে। তো আমরা আশা করছি যখন আরও নাম পাওয়া যাবে তখন হয়তো বা ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবেন বা আমরাই যদি থাকি আগামী 6 মাসের মধ্যেই যদি এরকম এই কাজগুলো সম্পন্ন হয় তাহলে এটা নিয়ে নতুন করে আবার দেখবেন। এখন একটু আসলে আমরা গণমাধ্যমের কথাটা শুনতে চাই, কারণ আপনি দীর্ঘদিন গণমাধ্যমে কাজ করছেন, দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠানে কাজ করেছেন, কিন্তু বর্তমান অনেকেই আসলে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলে, এবং আমরা দেখেছি যে গত 1 বছরে গণমাধ্যম দখলের মতো ঘটনা ঘটেছে। এটিকে আপনারা কিভাবে দেখেন? সম্প্রতি জনকণ্ঠের যে ঘটনাটি ঘটলো সে কি যদি ব্যাখ্যা করতে চান? জনকণ্ঠের যে ঘটনাটা সেটা হচ্ছে তাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, খুবই ইন্টারনাল ম্যাটার্স। এই ঘটনাটা যেটা হয়েছে সেটা তাদের বিষয়, এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফিয়ারেন্স নাই। আপনারা যদি পান যে আমাদের এখানে মিনিমাম ইন্টারফিয়ারেন্স থাকে, যদি মনে করেন আমরা মোস্ট ওয়েলকাম, আপনাকে জানাচ্ছি, আপনারা রিপোর্ট করেন। এরকম ঘটনা যে হয় নাই তা না, এর আগে দি বাংলাদেশ অবজারভারে এটা হয়েছে, তাদের ইউনিয়ন তাদের বাংলাদেশ অবজারভারের মালিকানা তারা নিয়ে নিচ্ছিলেন, তারা চালিয়েছেন। আমি বাংলাদেশ অবজারভারে চাকরি করে এসেছি, ওইখানে মালিকদেরকে সরিয়ে ইউনিয়ন ওই প্রতিষ্ঠান টেক ওভার করেছিলেন, তারা চালিয়েছেন। তো আমরা আপনাদেরকে আহ্বান করব, যদি গভর্নমেন্টের কোনো ইন্টারফিয়ারেন্স থাকেন আমাদেরকে আপনারা রিপোর্ট করেন। আমরা সোফার মনে করি এবং আমি কোয়াইট কনফিডেন্ট আমাদের গভর্নমেন্টের কোনো অফিসিয়াল বা কোনো অ্যাডভাইজার বা কোনো বিষয়ে এখানে আমাদের মিনিমাম ইন্টারফিয়ারেন্স নাই। ইন্টারফিয়ারেন্স না, এখানে আসলে ইন্টারফিয়ারেন্সের কথা আসছে না, কথা আসছে এগুলো তো আসলে সামলানো সম্ভব ছিল, মানে এখানে আমরা ওরা দেখেন ওদের সাথে মালিকের সাথে হচ্ছে, কেউ যদি আমাদেরকে কেস করে যে উনি আমাকে থ্রেট করেছেন বা উনি এই ক্রাইমটা দেন না, সরকার ইনভলভ হয়। এখন আপনি এইখানে যদি মাছরাঙার মধ্যে যদি ধরেন একটা প্রোটেস্ট হচ্ছে, সেখানে আমার ইনভলভমেন্ট হওয়ার প্রশ্নটা কতটুকু আসে, ঠিক না? বা এটা যদি লেবার রিলেটেড কিছু হয় তাহলে সেক্ষেত্রে তো এটা লেবার কোর্ট আছে, সেখানে কেস হয়। আমি বলবো যে আমি এই 1 বছরে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের গণমাধ্যম এর চেয়ে স্বাধীন আর ছিল না। কিন্তু আপনাদের সাথে তো নোয়াব একমত না, নোয়াব বলেছে যে নোয়াবের স্টেটমেন্টটা আমরা দিয়েছি, নোয়াবের স্টেটমেন্টটা হাস্যকর। নোয়াব তাদের দিকে আমার মনে হয় তাদের নিজেদের দিকে একটু ফিরে তাকানো উচিত। আমরা কোনো নোয়াবের মেম্বারকে আমরা বলেছি যে আপনি এই নিউজটা ছাপাবেন না, আমরা কোনো নোয়াবের মেম্বারকে বলেছি যে এই সাংবাদিক ভুল করছেন, আপনি এটার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমরা কি কোথাও একবারও বলেছি যে এই ধরনের কথা বলা যাবে না? আমরা সবাইকে সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছেন কথা বলার, এবং এমনই মনে হয়েছে অনেক ক্ষেত্রে ভুল নিউজ দিচ্ছেন, সেক্ষেত্রেও তো আমরা চুপ থেকেছি, যে আমরা মনে হচ্ছে না ওনারা কারেক্ট করে নেবেন। কোনো ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ আমরা পুলিশ কোনো ধরনের কোনো ইন্টারফারেন্স করছি না। আরেকটা হচ্ছে যে আপনি ল করে, আগে যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে আপনি 7-8 হাজার কেস দিয়ে দিয়েছেন, তার মধ্যে বিশাল একটা অংশ হচ্ছে যে সাংবাদিকের এগেনস্টে, সেই জায়গাটা আমরা কন্ট্রোল করেছি। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা পরে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেটাকে স্ক্র্যাপ করেছি, বাদ দিয়েছি, এবং তার পরিবর্তে নতুন যে ল আসছে ওইখানে স্পিচ রিলেটেড, ফ্রি স্পিচের রিলেটেড কিছু নাই। আপনি ইউ ক্যান সে এনিথিং। ধরেন এই প্রতিষ্ঠানের যিনি মালিক, তার বিজনেস ইন্টারেস্টে আমি যদি অ্যাটাক করে, আমি হার্ম করে, তাকে আমি লেসন দিচ্ছি যে তুমি যদি এই বেশি বেশি এন্টি গভর্নমেন্ট করো তাহলে কিন্তু তোমার ওই বিজনেস ইন্টারেস্টে খবর আছে। আমরা তো সেই কাজটাও করছি না, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো হচ্ছে না। টিআইবি এর স্টেটমেন্টও আমি দেখেছি, আমি টিআইবি আর নবের স্টেটমেন্ট অলমোস্ট সিমিলার। তাদের উচিত তারা পুরো ভালোভাবে কাজগুলো করে। এগুলো হলো সেকেলে একই টাইপের কথা বলছেন। কোনো ইনস্ট্যান্স যদি পান আমাদেরকে বলেন,
যে এই ঘটনাগুলো ঘটছে বা আমরা এখানে ইনভলভ? একটা ইনস্ট্যান্স ইনভলভমেন্ট না, এখানে আসলে প্রত্যাশা থাকে। যেমন টিআইবি রিপোর্টে বলছে গত এক বছরে 496 জন সাংবাদিক হয়রানির ঘটনা ঘটেছে। এখন সাংবাদিক হয়রানির ঘটনা যে আগে ঘটেনি তা না, কিন্তু এক বছরে তো প্রত্যাশা ছিল এটা কমে আসবে। এটা কি তাহলে কি আমরা দায়ী? এই যে অনেকের এগেইনস্টে মার্ডার কেস হয়েছে, আমরা কি একটা মার্ডার কেস দিয়েছি? প্রচুর। এই যে ফেক কেস পুলিশ দায়ের করেছেন, এক একজনের এগেইনস্টে 2000-3000 লোকের এগেইনস্টে কেস দিয়েছে। বিএনপির 60 লক্ষ লোকের এগেইনস্টে তারা কেস দিয়েছে। কি বলেন? তা আমাদের এখানে আমরা তো এগুলো একটাতেও আমরা দায়ের করি নাই। তো এখানে আপনি যদি আমারে ব্লেম করেন তাহলে ইউ আর বার্কিং এট দ্য রং ট্রি। আপনার উচিত ছিল এগুলো প্রত্যেকটা যারা কেসগুলো হয়েছে প্রত্যেকটা কেস নিয়ে আপনি ইনভেস্টিগেট করা, যে কারা কেস দিল, কেন দিল, সেখানে গভর্নমেন্টের কোনো ইনভলভমেন্ট আছে কিনা। আপনি তো সেই কাজটা, আপনি রিসোর্সকে মোবিলাইজ করে এই কাজটা করছেন না। আপনার উচিত, আমি সবাইকে আহ্বান করব যে এই যে 266 জন নিয়েছে প্রত্যেকটা কেস আপনি ইন্ডিভিজুয়ালি যে আপনি ইনভেস্টিগেট করে দেখেন। আমরা প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট ফ্রিডম অফ স্পিচে 100% বিশ্বাস করে এবং সেই অনুযায়ী আমরা কাজগুলো করছি। এই যে অনেক আবার কেউ কালকে নওয়াব দেখলাম যে বলছে যে অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে, সেটার জন্য আমরা দায়ী? মালিকরা এই লোকগুলোর চাকরি, তারা বলেছে 8টি পত্রিকার সম্পাদক, 11টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো তাহলে ওই যেটা জিতছে নওয়াবের যে প্রেসিডেন্ট তার পত্রিকার সম্পাদককেও তো সরিয়ে দিয়েছে। উনি যে স্টেটমেন্ট দিচ্ছেন ওনার পত্রিকার সম্পাদকেরও তো সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয় নাই ওনার পত্রিকা কিছুদিন আগে? এগুলোর পিছনে কোনো ইনফ্লুয়েন্স, এইগুলো বিষয়ে আমাদের কোনো ইনফ্লুয়েন্স নেই। এখানে যেটা হচ্ছে যে মালিকরা তারা দেখছেন যে এদেরকে সরিয়ে দিলে তারা সামনে আবার নতুন করে নতুন পলিটিক্যাল রিঅ্যালাইনমেন্ট নিজে করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি এআই এর ব্যবহার বাড়ছে। আগামী নির্বাচনের ক্ষেত্রে বা সাংবাদিকতার ক্ষেত্রে এআই এর ধরনের ব্যবহার কতটা? এটা খুবই একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, আমাদের সিভিল সোসাইটি এটা নিয়ে সজাগ থাকা উচিত। এটা নিয়ে, কেননা একটা এআই দিয়ে এমন সব ভিডিও বানানো যায়, এমন সব নিউজ করা যায় যেটার জন্য মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় এবং এই কনফিউশন থেকে অনেক ধরনের রায়ট হয়ে যেতে পারে, অনেক ধরনের ভায়োলেন্স ট্রিগার্ড হতে পারে। এই জায়গায় আমাদের সবাই অ্যালার্ট থাকতে হবে এবং আমরা ভয় লাগে যে এটা দিয়ে ধরেন মাইনরিটি পিপলের এগেনস্টে ভায়োলেন্স ট্রিগার করাতে পারে। এরা তো অনেক ধরনের। আমরা সবাইকে বলবো, আপনি পলিটিক্যাল পার্টি হন, সিভিল সোসাইটি হন, নিউজ পেপার হন, সবাই মিলে এটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। এটা খুবই এসেনশিয়াল। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তো আসলে আমরা সবাই জানি উনি খুবই ভিশনারি একজন মানুষ এবং উনি তার শেষ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অর্থনীতি নিয়ে অনেক ভিশনের কথা জানিয়েছেন। এগুলো কি আসলে বাস্তবায়ন সম্ভব? মানে সামনের গভর্নমেন্ট যারা আসবেন তারা কি এটা ক্যারি ফরওয়ার্ড করবে? না, কেন নয়। উনি যে ভিশনটা দিয়েছেন আমার মনে হয় সেই ভিশনটা আগামী 20 বছর আমাদের নেক্সট গভর্নমেন্টগুলোকে প্রেরণা যোগাবে। উনি যেই জায়গায় দেখিয়েছেন যে এই জায়গায় আমাদের ধরেন উনি সেখানে বলেছেন যে দেখেন আমরা যেই আমাদের ল্যান্ড টেরিটরি নিয়ে ব্যস্ত, আমার ল্যান্ড টেরিটরিতে কত আছে 1,47,500 সামথিং স্কোয়ার কিলোমিটার আছে, অথচ আমার সমুদ্রে টেরিটরি পড়ে রয়েছে 2,10,000 স্কোয়ার কিলোমিটারের মতো। তো আমি ওইটা নিয়ে আমি মোটেও ব্যস্ত না। আমি সমুদ্রে মাছ আহরণ করছি কোথায়? আমি মাছ আহরণ করছি যে আমার উপকূলে 30-40 কিলোমিটারের মধ্যে, এর বাইরে আমি যাচ্ছি না। তো ফলে এইটা তো আমাদের এখন নতুন করে ভাবতে, আমি আমার সমুদ্রকে কিভাবে কাজে লাগাতে পারি আমি রিসোর্স সংগ্রহের ক্ষেত্রে, এটা একটা বড় কথা বলছেন উনি। চিটাং পোর্টকে সামনে রেখে বলছেন যে আমাদের একটা ম্যানুফ্যাকচারিংয়ে বিপ্লব আনতে হবে। আর ম্যানুফ্যাকচারিংয়ে বিপ্লব আনতে হলে আপনার চিটাং পোর্টকে আপনার এফিশিয়েন্ট করতে হবে না। আপনি যদি এই যে আপনাদের যে মাছরাঙার যে মালিক তারা যদি ধরেন একটা বড় ফ্যাক্টরি করতে চায়, তারা তো চাবে যে তাদের পণ্য যাতে বিদেশে যায়। এই পণ্য বিদেশে যেতে হলে আপনার চিটাং পোর্টকে আপনার এফিশিয়েন্ট করতে হবে, যাতে ওইখানে মালপত্র আসার সাথে সাথে একদিনের মধ্যে প্রসেস হয়ে একদিনের মধ্যে যেন একটা শিপে উঠে চলে যেতে পারে। প্রফেসর ইউনূস প্রত্যেকটা জায়গায় ধরে ধরে দেখিয়ে দিয়েছেন যে কোথায় কোথায় আমাদের রিফর্ম করতে হবে। আমরা যদি সবাই মিলে এই জায়গাগুলো রিফর্ম করি, তার আমরা মনে করি বাংলাদেশ প্রসপারাস কান্ট্রি হবে একদিন। আপনি যখন রিফর্ম করতে যাবেন তখন আসলে নানান ধরনের বিতর্ক তৈরি হবে। এই জন্য আমরা দেখেছি চিটাগাং পোর্ট নিয়ে যখন বলা হলো যে থার্ড পার্টির কাছে দেওয়া হবে, এটি নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক। না, এটা তো পৃথিবীতে আপনি জানেন পৃথিবীতে এরকম 500টার মতো পোর্ট আছে, 450-এর মতো, তার মধ্যে 80%ই ফরেন
ফরেন কোম্পানি এটা ম্যানেজ করে। এই পোর্ট ম্যানেজমেন্ট অনেকে ভাবেন যে এটা সভারেন্টির বিষয়, অবশ্যই সভারেন্টির বিষয়, বাট পোর্ট ম্যানেজমেন্টটা পুরো পৃথিবীতে এখন যারা এফিশিয়েন্ট তাদেরকে দিয়ে করে। আপনি এই কাজটা ভালো পারেন, তাহলে আমি কি আপনাকে দিব না, নাকি আমি করব? যারা যেটা প্রোটেস্ট করছে না, সেটা হচ্ছে যে উনি কুয়ার ব্যাঙের মধ্যে থেকে আমার এটাই পৃথিবী এটা ভাবতেছেন। পৃথিবী তো অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটা তো আপনার বুঝতে হবে। এবার ব্যক্তিগত প্রশ্নে যাব। আমরা দেখি যে আপনি প্রেস উইং এর সদস্য হিসেবে আসলে অনেক বেশি অ্যাক্টিভ অতীতের যে কোনো প্রেস উইং সদস্য চেয়ে। তো এই বিষয়ে আসলে অনেক ধরনের এখতিয়ারের বাইরে যেহেতু কথা বলেন, বিতর্কেও তৈরি হয়, এবং আপনি নিজেই একবার বলেছিলেন রাস্তায় কারা যেন আপনাকে গণশত্রু বলে। এইসবের কারণ কি? না না, এখতিয়ারের বাইরে আমি কোনো কথা বলি না। এটা হচ্ছে যে আগের যে রিয়ালিটি আর এখনকার রিয়ালিটি, এখন ধরেন প্রচুর কথাবার্তা আসে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, আমাদের এগুলো জবাব দিতে হয়। আমি যদি ঠিকমতো জবাব না দিতে পারি, তাহলে হয় কি এইটা নিয়ে অনেক ডালাপালা করে, মিথ্যার ডালাপালা হয়। যেমন মাইলস্টোন নিয়ে অনেক মিথ্যার ডালাপালা হলো না, তো আমাদেরকে তো বলতে হয়েছে যে না এতজন মারা গেছেন। আপনারা এসে হসপিটালগুলো চেক করেন, আপনারা স্কুল কর্তৃপক্ষের সাথে যে চেক করেন যে কতজন মারা গেছেন। স্কুলে তো রোল আছে, ঠিক না? এই রোল তো আমার এগুলো বলতে হয়, এবং এটা আমার মনে হয় যে ফিউচারে যারাই আসবেন তাদেরও এই কাজটা করতে হবে। প্রেস চিফ হিসেবে কাজ করতে গিয়ে আপনার আসলে চ্যালেঞ্জের মুখে কিভাবে? না না, চ্যালেঞ্জের না, প্রতিদিন আপনার সত্য তথ্যটা দিতে হয়। এটা দেওয়ার মধ্যে চ্যালেঞ্জিং কিনা? অবশ্যই চ্যালেঞ্জিং। আপনার মানুষকে বারবার জানাতে হয় যে আমি কি কাজটা করছি। এটার মধ্যে অনেক ধরনের অ্যাম্বিগুইটি থাকে, সেগুলোকে ক্লিয়ার করতে হয়, মানুষকে জানাতে হয়। এবং এই যে জানানোর প্রসেসটা, তো আপনার নিউজটা তো কালেক্ট করতে হয়, ঠিক না? এটা কালেক্ট করে এটাকে নিয়ে একটা গৃহিণীপনা করতে হয়, ওইটাকে সাজাতে হয়, তারপরে মানুষকে বলতে হয় যে দিস ইজ হোয়াট হ্যাপেন। এইটা করতে গেলে অনেক ক্ষেত্রে আপনার সারাদিন লেগে যায়। আমার এমন দিন আছে, আমি সকাল 6টায় শুরু করেছি, রাত 1টা পর্যন্ত আমার কাজ করতে হয়েছে। এটা হয়। আপনি এটা তো জনগণের জানানো, তো আমি তো এখানে মাগনা বেতন নিচ্ছি না। আমার তো এটা প্রতিদিন, আজকে সকালের থেকে আমি কাজ করছি, কালকে কাজ করেছি, প্রতিদিন আমার কাজ করতে হয়। কালকে তো আমার মনে হয় 5টার সময় আমার ওয়াইফ আমার তো ফোন কেড়ে নিলেন যে আর কাজ করতে হবে না, চলো এবার। আমরা তখন বাইরে গেলাম। তো এই জিনিসগুলো তো, এটা আমার মনে হয় যে সামনে যারা আসবেন তাদের এটা হবে। এবং আমরা চাই যে সরকার রেসপন্সিভ সরকার হোক, প্রত্যেকটা বিষয় মানুষজনকে মানুষ জানুক। আমরা ভুল করি, আমরা শুধরাই, আমরা আমাদের সমস্ত কথাগুলো আপনাদেরকে জানাতে চাই। মানুষ যে বিচার করুক আমাকে প্রতিনিয়ত, যে আপনারাই তো আমাদেরকে এনেছেন, আপনারা দেখেন আমরা এই কাজগুলো করছি। এটা জানানোর মূল দায়িত্ব হচ্ছে প্রেস টিমের। সেই জায়গাটা আমরা চেষ্টা করছি। আমার মনে হয় আমরা যে টিমটা আছে সেটা আরও বড় হলে আরও বেটার করতে পারতাম। বাট ফিউচারে আমার মনে হয় যে গভর্নমেন্ট আসবেন তারা হয়তো এই দিকে তাকাবেন। জনাব শফিকুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সময় হলো বিদায় নেবার। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাসঙ্গিকে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত শুভরাত্রি।